বন্দে মাতারাম। নমস্কার। মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আচ্ছা, রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে নতুন কোনো খবর আছে কি? আমার মতে না, নেই। তার কারণ যে খবরগুলো চারিদিকে ঘটছে সবটাই ডাইজেস্টেড, বা সবটাই মানুষ আগাম অনুমান করে নিতে পারছে। তার কারণ সেটাই পরিবর্তনের বাংলায় লাগাতার নিয়মে পরিণত হয়ে গেছে। আগে যেমন কোনো একটি পঞ্চায়েত প্রধান বা কারোর বাড়িতে এই ধরনের নেতা, টিএমসি কোনো নেতা টেতা, এদের বাড়িতে যদি কোনো রকম একটা তদন্ত বা তদন্তকারী এজেন্সি এরা যেত বা যাওয়ার সম্ভাবনা তৈরি হতো, তাহলেই সারা পশ্চিমবঙ্গের মানুষ সারাদিন যাবৎ টিভির পর্দায় চোখ রাখতো কি হয় কি হয়। আর এখন পরিস্থিতি যা হয়েছে সেটা হচ্ছে অতীত। এখন ঘন্টায় ঘন্টায় সেটা বাস্তবে পরিণত হচ্ছে। কিন্তু এই সমস্ত কিছু এর পিছনে আসল একটি কারণ আছে। আমরা অনেকেই যখন টিএমসি রাজত্ব ছিল তখন বহু সাংবাদিক মহলে, এমনকি যে সমস্ত মানুষজন সোশ্যাল নেটওয়ার্ক বেশি ব্যবহার করেন, তাদের মধ্যে আলোচনা চলতো যে এই যে পুলিশি ব্যবস্থা, এই পুলিশি ব্যবস্থার বদলে একটি ফেডারেল পুলিশি ব্যবস্থা চালু হোক, কেন্দ্রের পুলিশ এই রাজ্যে স্থাপিত হোক, রাজ্যে ৩৫৬ ধারা জারি হোক। আর পারা যাচ্ছে না। আর একটা শ্রেণীর মানুষ, তারা বিশ্বাস করতেন, মনে প্রাণে বিশ্বাস করতেন, এবং অবশ্যই সঠিকভাবে বিশ্বাস করতেন। সেটা কি? আমাদের রাজ্যের পুলিশের যে বাহিনী, এমনকি আমাদের কলকাতার যে পুলিশ, আমাদের যে গোয়েন্দা শাখা, তারা এতটাই দক্ষ যা কিনা বিশ্বমানকে চ্যালেঞ্জ করতে পারে, তাদের সঙ্গে টক্কর দিতে পারে। অতীতে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো, কখনো কখনো তাদের থেকে এগিয়ে রাখা হতো। আর এই নতুন পরিবর্তনের আমাদের যে এই সরকার স্থাপিত হয়েছে, সোনার বাংলার সরকার স্থাপিত হয়েছে, তার মুক্তিসূর্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি ওই পার্ক সার্কাসের ঘটনার পর অতি জলদি সেইখানে উপস্থিত হন এবং সেখানে উপস্থিত হয়ে জানান, সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যম দিয়ে, কনফিডেন্স বিল্ড আপের মাধ্যম দিয়ে, যে ঘটনাটাকে আমি বারবার করে উল্লেখ করি, যে সেখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন পুলিশ আজ থেকে তাদের বন্দি দশা মুক্তি হলো, পুলিশ স্বাধীন হলো। আর বিভিন্ন এই পুলিশি সিস্টেমের যে সমস্ত বৈঠক, সেখানে তিনি পুলিশকে এক অভূতপূর্ব সম্মানের স্থানে স্থাপিত করেছেন, তাদেরকে স্বাধীনতা দিয়েছেন। আর আমি যখন বলতাম যে ওই মুখ্যমন্ত্রী, আগের যে স্বৈরাচারী যে একটি সরকার চলছিল, সেখানে আমরা কি দেখতাম, বিভিন্ন প্রশাসনিক বৈঠকে বিভিন্ন প্রশাসনিক অফিসারদের, পুলিশ অফিসারদের থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন অফিসারদের, তাদেরকে এমনকি তুই তোকারি পর্যন্ত করা হতো। ডিজিটা কোথায়, ডিএম, এসো, এই ধরনের যেন বাড়ির বা কোনো কোম্পানিতে পুষে রাখা মাইনে দিয়ে কর্মচারী বৃন্দ। সেই সিস্টেমটার থেকে যখন বেরিয়ে আসা হয়েছে, বেরিয়ে আসা যাচ্ছে, সেই রাস্তা পথ দেখা যাচ্ছে যে সেই বাহিনী, সেই পুলিশের বাহিনী এক অভূতপূর্ব দক্ষতার সাথে আইনের শাসন প্রতিষ্ঠা করতে তাদের নিজেদেরকে নিয়োজিত করেছে। সেই পুলিশকেই তো একটি শিশু পুলিশ কাকু বলে ডাকতে পারে, সেই মহিলা পুলিশকেই তো একটি বাচ্চা শিশু পুলিশ পিসি বলে ডাকতে পারে। এতটাই সমাজের শুভ শক্তির সঙ্গে পুলিশের কি বলবো, একাত্মতা থাকে ভালো সমাজে। আর ততটাই পুলিশ আতঙ্কে পরিণত হয় দুষ্কৃতী সমাজের। এটাই সমাজের, সুস্থ সমাজের নিদর্শন। কিন্তু এই যে কথাগুলো বলছি, এই যে চতুর্দিকে দেখতে পাচ্ছেন যে এই মেয়র পদত্যাগ করে দিচ্ছেন,
ওই চেয়ারম্যান পদত্যাগ করে দিচ্ছেন, ওই পৌরসভার সমস্ত কাউন্সিলর পদত্যাগ করে দিয়ে পুরো পৌরসভাটাই পরিবর্তিত হয়ে গেল। বা এই আমরা কোচবিহার থেকে শুরু করে আপনার কাকদ্বীপ পর্যন্ত যে পৌরসভা পঞ্চায়েতগুলিতে যে আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি, এমনিতে তৃণমূল কংগ্রেসের ভিতরে তাদের বিধায়ক বিদ্রোহ, এটা তো দেখেছেন, এটা সবাই অনুমান করেছিলেন। তেমনি আমরা যেমন বলে রেখেছিলাম আগে থেকে, সংসদেও এটি হতে চলেছে। আপনারা মানুষের ভাষার যে তথ্য সেটা একটু মিলিয়ে দেখুন। একদম আজ থেকে 15 দিন আগে থেকে বলে রেখেছিলাম, এমনকি ভোটের আগেও বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস যদি হারে তাহলে পার্লামেন্টেও কিন্তু একটা বড় তাদের দলের পরিবর্তন এসে যেতে পারে। তা আজকে দেখুন, আমি সংখ্যাটা পর্যন্ত আপনাদেরকে বলেছিলাম যে 18 থেকে 20 এই পরিমাণ সাংসদ কিন্তু তৃণমূল কংগ্রেস ত্যাগ করে আলাদা একটি জোট বা অস্তিত্ব তৈরি করতে পারে, যেখানে তাদের দলত্যাগ বিরোধী আইনে পড়তে হবে না। আজকের খবর বহুল প্রচারিত সমস্ত সংবাদ মাধ্যমে আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। এখন এই যে সূত্রের খবরগুলো আপনাদের সামনে তুলে ধরি, আজকে তার সাথে আর একটা বিশেষ অংশ তুলে ধরছি। সেটা হচ্ছে, দেখছেন, আমি যেটাকে বলতাম যে সমাজের জঞ্জাল পরিষ্কার, এই অভিযান তো চলছে। ওই ভোটের আগে ইলেকশন কমিশনের একটা সার্কুলার আপনাদেরকে দেখিয়েছিলাম যে 25,000 শুধু নন বেলেবেল ওয়ারেন্টের মানে অভিযুক্ত বিভিন্ন জায়গায় ছিলেন। তাহলে আমি এই প্রশ্ন তুলেছিলাম, 25,000 নন বেলেবেল ওয়ারেন্টের অভিযুক্ত বা আসামি আসামি এরকম যদি সমাজে থেকে যায়, তাহলে তাদের বিচার হওয়া তো দূরস্থান, তাদের তো বিচারের কাঠগড়া পর্যন্ত মানে নিয়েই যাওয়া যায়। এই তথ্যটা আপনাদেরকে যারা একটু পুরনো দর্শক মানুষের ভাষা তারা কিন্তু দেখেছিলেন। আর এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে রাষ্ট্রকে সুরক্ষিত রাখা, এটা ভারতবর্ষের এই রাষ্ট্রবাদী সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকারটি চলছে, তাদের মূল এবং প্রধান এজেন্ডা। খেয়াল করে দেখুন, ওদিকে পাকিস্তান থেকে শুরু করে ওদিকে চীন, ওদিকে মানে একটা সময় অশান্ত বাংলাদেশ, এবং নিচে ছিল শ্রীলঙ্কা, এবং একটার পর একটা দেশে বিভিন্ন রকমের বিপ্লব বলুন, বিদ্রোহ বলুন, এই সমস্তর মাধ্যম দিয়ে সরকার পরিবর্তন হয়েছে। যেমন শ্রীলঙ্কায় হয়েছে, তার বহুদিন আগে হয়েছে মায়ানমারে, তারপরে হলো নেপালে, ওদিকে বাংলাদেশে হলো। ফলত ভারতবর্ষের 4-5টা একটু অশান্ত হয়েছিল। আর তারই মাঝখানে ঘটে গেছিল কিন্তু একটু আগে পরে করে ওই সেই পেহেলগাঁও হামলা, এবং তৎপরবর্তীতে ভারতবর্ষ তার সবক শিখিয়ে দিয়েছিল অপারেশন সিন্দুরের মাধ্যমে। ভারত মাতার দিকে চোখ তুলে তাকানোর, ওই রকম নৃশংস ঘটানোর কথা কেউ যেন কল্পনাও না করে। কিন্তু অসুবিধার জায়গাটা কোন জায়গাটা ছিল? অসুবিধার জায়গাটা, এটা আমি বারবার মেনশন করেছি, সেটা ছিল এই পশ্চিমবঙ্গের উন্মুক্ত সীমান্ত প্রান্তর, যেখানটা ছিল অবাধ যাতায়াত অনুপ্রবেশের একটি লীলাক্ষেত্র, লঞ্চিং প্যাড বলা যেতে পারে। আর এখন কি? এখন এই যে বিভিন্ন রকমের সমাজের বলা যায় আইনের শাসন প্রতিষ্ঠা করবার যে ব্যবস্থাগুলো পুলিশি ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে নেওয়া হচ্ছে, অপরাধীর ক্ষেত্রে কোন রকম আপোষ না দেখিয়ে সংবিধান এবং আইন মতে সরকার যে কাজ করছে তার সাথে যদি যোগ দেন এই বিএসএফ এর কাঁটা তার, এই বিএসএফ এর কাঁটা তার দিতে গিয়ে বিজিবি বা বাংলাদেশের যে বর্ডার গার্ড, তাদের বড় বড় সমস্যা। এবং কোথাও কোথাও তারা, যেটা খুব নিন্দনীয়, সাধারণ মানুষকে এই ধরনের অশান্তিগুলোর ক্ষেত্রে বিএসএফ এর সঙ্গে শিল্ড হিসেবে ব্যবহার করছে, সাধারণ মানুষকে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে, যাতে করে
কোনো রকম মানে জীবনহানি ক্ষয়ক্ষতি সাধারণ মানুষের যদি ঘটে যায় সেটাকে নিয়ে তারা ইস্যু করতে পারে। কিন্তু এই করে 3 বিঘা ওই 8 গ্রাম এই সমস্ত যে জায়গাগুলো অত্যন্ত সেন্সিটিভ কিছু সীমান্তবর্তী এলাকা, তার সাথে যদি যোগ দেন চিকেন স্নেক, যা নিয়ে ওদের বড় আশা জেগেছিল মনের মধ্যে, সেগুলোকে যদি যোগ দেন, আর এই কাঁটা তারের যে কাজ বিদ্যুৎ গতিতে এগোচ্ছে, এই বাধা এবং কাজ এগোনো এবং আমাদের এই সারা গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী যে দুষ্কৃতী ধরপাকড়ের এক প্রকার অভিযান চলছে বলা যায়, এ দুটো কিন্তু আলাদা জিনিস নয়। তার কারণটা হচ্ছে এই জায়গাটা, এই পশ্চিমবঙ্গটা যদি সুরক্ষিত না করা যায়, তাহলে সারা ভারতবর্ষ নিরাপত্তা সংকটে পড়ে। বারবার অতীতে আমরা সেই অভিজ্ঞতা লাভ করেছি। তাই দুটো ঘটনা আলাদা নয়। আর এখন কিন্তু মানুষকে ফেডারাল পুলিশ কবে হবে বলে কল্পনা করবার কোনো প্রয়োজন নেই। আমাদের এই পুলিশ বাহিনী যথেষ্ট দক্ষ, আমাদের এই ইন্টেলিজেন্স যথেষ্ট দক্ষ, আর তার সাথে যদি যোগ দেন আমাদের সেনা বল, তা পৃথিবীর কাছে ঈর্ষণীয় এবং যথেষ্ট চিন্তার এবং ভয়ের। আচ্ছা বড় বড় রাষ্ট্র সেখানে মাথা নিচু করেছে। আর এটা ভুলে গেলে চলবে না একদম, যে যে উত্তরপ্রদেশ মুলায়ম সিং, অখিলেশ ইত্যাদি রাজত্বের পর সেখানকার দুষ্কৃতির আজ ঠান্ডা হয়ে যেতে পারে, যে আসাম, যে বিহার, এই সমস্ত জায়গা শান্ত নিরাপদ রাষ্ট্রবাদ সেখানে স্থাপিত হতে পারে ওই দুষ্কৃতির আজকে হটিয়ে, তাহলে এটা ভাববার কোনো কারণ নেই যে তার অন্যথা এই পশ্চিমবঙ্গে ঘটবে। আর এখনো যারা যারা ওই দেশের শত্রু, যারা এখানে ঘাঁটি গেড়ে গেড়ে বসে থেকে দেশের ক্ষতি করেছে, এবং তাদের একটা ওই বলেছিলাম পাইপলাইন মানি ফান্ড, বিদেশি ফান্ড, এবং এই তো দেখতে পাচ্ছেন বিপুল লুটের অর্থ, সেটার আগেও এবং এখনো একটু একটু তার লোভে তাদের যারা সাথ দিচ্ছেন, তারাও এটা ভেবে নেওয়ার একদম কারণ নেই যে ভারতীয় জনতা পার্টি এত কিছু নজর রাখতে পারে এবং তাদের কাছে রাষ্ট্রের সুরক্ষা সবার থেকে অগ্রগণ্য, তারা কিচ্ছু দেখতে পাবে না, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। যতগুলো ভারতীয় জনতা পার্টির সরকার বিভিন্ন রাজ্যে আছে, সেগুলোর দিকে তারা তাকান এবং তার থেকে শিক্ষা লাভ করুন যে চুপি চুপি দেশ বিরোধী কাজ করে যে পার পেয়ে থাকা যাবে না, চুপি চুপি যে এই সমস্ত দুষ্কৃতীদের বিভিন্ন রকম ভাবে একজোট হয়ে তাদের আবার সমাজের পক্ষে একটি ক্ষতিকর অস্তিত্ব তৈরি হওয়ার সম্ভাবনা যদি তৈরি হয়, সে গুড়ে বালি। সোজা কথায় যেটা থাকছে সেটা হচ্ছে, আগে আমাদের পশ্চিমবঙ্গের ইকোনমি সেটা ধ্বংস হয়ে গেছে, শিক্ষা সেটা ধ্বংস হয়ে গেছে, রাষ্ট্র সুরক্ষা সেটা প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে গেছিল, কাজে স্বাস্থ্য সেটা মানে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এই যে মানে প্রধান রিকোয়ারমেন্ট গুলো একটা সমাজের, সেইগুলো যেমন একদিক থেকে এক একটা প্রকল্পের মাধ্যমে শুদ্ধিকরণ চলছে, তেমনি প্রশাসন যন্ত্র, পৌরসভা, পঞ্চায়েত, বিভিন্ন রকম অফিস, সেগুলোর মধ্যেও যে সমস্ত শুদ্ধিকরণ অভিযানের কথা অনেক আগে বলেছিলাম, সেগুলোও এই সরকার অত্যন্ত সুচিন্তিত পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে। ওই যে বললাম, কোনো লুকিয়ে থেকে কোনো লাভ হবে না, তার কারণ দেশের ক্ষতি সঙ্গে এই সরকার কোনো রকম আপোষ করবে না।
শুধু দর্শকবৃন্দ, আমাদের এই এপিসোডগুলো ভালো লাগলে আপনারা একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন, এবং আপনাদের মতামত জানিয়ে একটু যদি শেয়ার করেন, তাহলে এই দেশ গঠনের কাজ সেই দেশ গঠনের কাজে আপনার মতামত আরো বহু মানুষ জানতে পারবে। বেশ কিছু জরুরি কাজকর্মের জন্য আমার এই এপিসোডগুলো একটু দেরিতে আসার জন্য আপনাদের কাছে আবার মার্জনা চাইছি। রাষ্ট্র গঠনের কাজে যদি এইভাবে মৃত্যুও ঘটে, সেটাও হয় মানুষের গর্বের মৃত্যু। শুধু দর্শকবৃন্দ, আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে। নমস্কার।